সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত 50% শ্রমিক নিয়ে চা বাগান খোলা থাকবে। 30% শ্রমিক নিয়ে খোলা থাকবে জুট মিলগুলি। লকডাউনে কিন্তু 30% শ্রমিক নিয়ে কাজ করতে পারবেন জুট মিলগুলি এবং পেট্রোল পাম্প, অটো রিপেয়ারিং শপ খোলা থাকছে। আগামীকাল থেকে রাজ্যে কিন্তু জারি হচ্ছে লকডাউন। করোনা সংক্রমণে হ্রাস টানার জন্যই কিন্তু রাজ্য সরকারের এই সিদ্ধান্ত। বিয়ের অনুষ্ঠানে 50 জনের বেশি আমন্ত্রিত নয় বলে জানালো রাজ্য সরকার। সৎকারের ক্ষেত্রে 20 জনের বেশি জমায়েত নিষিদ্ধ করেছে রাজ্য সরকার। ছাড় থাকবে সমস্ত রকম জরুরি পরিষেবার ক্ষেত্রে। আগামীকাল থেকে রাজ্য জুড়ে চালু হচ্ছে লকডাউন এবং সমস্ত জরুরি পরিষেবা কিন্তু লকডাউনের আওতায় থাকছে। তাছাড়া ব্যাংক ও এটিএম খোলা থাকবে সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত। 50% শ্রমিক নিয়ে চা বাগান খোলা রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। যেহেতু এই চা বাগানে অনেক সংখ্যক মানুষের জীবিকা নির্ভর করে, তার জন্যই রাজ্য সরকারের এই সিদ্ধান্ত। 30% শ্রমিক নিয়ে খোলা থাকবে জুট মিলগুলি। বাজার খোলা রাখার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বিধিনিষেধ জারি করেছে রাজ্য সরকার। সেগুলো কি দেখে নেব। মুদির দোকান, বাজার হাট, দুধ, রুটি, মাছ, মাংস, সবজির দোকান সকাল 7টা থেকে বেলা 10টা পর্যন্ত খোলা থাকবে। মিষ্টির দোকান সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে নবান্ন। ওষুধ এবং চশমার দোকান খোলা থাকবে তাদের নির্দিষ্ট সময় অনুসারে। মুদির দোকান, বাজার হাট, দুধ, রুটি, মাছ, মাংস, সবজির দোকান সকাল 7টা থেকে বেলা 10টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়া ওষুধের দোকান এবং চশমার দোকানও কিন্তু খোলা থাকবে সারাদিন। মিষ্টির দোকান খোলা থাকবে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। ওষুধ এবং চশমার দোকান কিন্তু নির্দিষ্ট নিয়ম মেনেই খোলা থাকবে। যে সমস্ত জিনিস লকডাউনে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার সেগুলো একবার দেখব। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সব সরকারি বেসরকারি অফিস ও প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছে নবান্ন। শপিং মল, স্পা, রেস্তোরাঁ, জিম, স্পোর্টস কমপ্লেক্স, সুইমিং পুল, সিনেমা হল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। এছাড়া বন্ধ থাকছে লোকাল ট্রেন, মেট্রো, বাস পরিষেবা, ফেরি চলাচল। জরুরি পরিষেবা ছাড়া বন্ধ থাকবে ট্যাক্সি এবং অটো চলাচল। এই লকডাউন নিয়ে মানুষ কি ভাবছে, কতটাই বা করোনা সংক্রমণে লাগাম টানা যাবে, এই বিষয়ে আমরা সরাসরি যোগাযোগ করেছি বিশিষ্ট চিকিৎসক ডক্টর অরিন্দম বিশ্বাসের সঙ্গে। ডাক্তারবাবু, আপনাকে স্বাগত ইন্ডিয়া নিউজ জয় বাংলায়। জয় বাংলা, নমস্কার। প্রথমে যে প্রশ্নটা রাখবো, লকডাউনের এই সিদ্ধান্ত ঠিক কতটা প্রাসঙ্গিক, করোনার চেন কতটা ভাঙবে বলে মনে করেন আপনি? দেখুন, একটা কথা খুব স্পষ্ট, বৈশ্বিক মহামারী চলছে, মানুষের মৃত্যু মিছিল হচ্ছে, হাসপাতালে বেডের একটা অপ্রতুলতা, রোগীর সংখ্যা বাড়ছে, রোগটা জটিল থেকে জটিলতর হচ্ছে। পুরোটাই পরিস্থিতির উপর নির্ভর করে এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়। সরকার এটা বুঝেছে বা অনুধাবন করেছে যে সমস্যা অনেক গভীরে, এবার কিন্তু শৃঙ্খলটা ভাঙতে হবে এবং শৃঙ্খল ভাঙতে গেলে কিন্তু এইরকম কড়া সিদ্ধান্ত উপনীত হতে হবে। তাই সরকার হয়েছে, আমি স্বাগত জানাই। পূর্ণাঙ্গ লকডাউন নিশ্চয়ই অসুবিধা হয় মানুষের, তবে লকডাউন তো নয়, এটা কড়া কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কার্যত লকডাউন বলতে পারেন। কিন্তু সরকার যেভাবে চালায়, যেভাবে ঠিক করে, সেটা নিশ্চয়ই আমাদের সাহায্য করতে হবে আমাদের নাগরিকদের, কারণ আমরা সহযোগিতা করতে পারলে কিন্তু এই রোগটাকে আটকাতে পারবো।
যে প্রশ্নটা রাখবো যে রাজ্য সরকারের এই যে সিদ্ধান্ত, এটা কি নিতে অনেকটাই দেরি করে ফেললো রাজ্য সরকার? না, এইখানে কোনো সিদ্ধান্তই ভুল বা পরে বা আগে বা পরে এরকম কিছু নয়। এটা পুরোটাই নির্ভর করে পরিস্থিতির ওপর। হুম। পরিস্থিতির ওপর নির্ভর করেই আমাদের সিদ্ধান্তগুলো নিতে হয় এবং সরকারও তাই সিদ্ধান্ত নেয়। এখন সংখ্যা বৃদ্ধি হচ্ছে, হুম। সমস্যা হচ্ছে, কিছু ক্ষেত্রে জটিল থেকে জটিলতর হচ্ছে। সেই ক্ষেত্রে রাজ্য সরকার সিদ্ধান্তগুলো পুনর্বিবেচনা করেছে, করে এই সিদ্ধান্তে এসছে যে আরো কড়াকড়ি করতে হবে এবং কড়া সিদ্ধান্ত নিতে হবে। তাই নিয়েছে। আশা করি আমরা এটা পালন করব নিখুঁতভাবে এবং সরকারকে যথাযথ সাহায্য করা দরকার, যে কারণ এই রোগটাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে। কারণ এই রোগটা একদিকে অর্থনাশ করছে, জীবনহানি করছে, আর মানুষকে একটা বিপদের মধ্যে ফেলছে, মানুষকে চিন্তার মধ্যে ফেলছে। এই চিন্তা ভাবনা, এই একটা জটিল পরিস্থিতির থেকে মানুষকে বার করে আনতে হবে, সেই প্রচেষ্টা সরকার করছে। আমরাও তাতে সহযোগিতা করি। আমার মনে হয় তাতে কিছুটা লাভবান হবে। রাজ্যে যখন করোনা সংক্রমণের গ্রাফ প্রত্যেকদিন ঊর্ধ্বমুখী, প্রত্যেকদিন প্রায় 20,000-এরও বেশি মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন, সেখানে 15 দিনের লকডাউন ঠিক কতটা ফলপ্রসূ বলে আপনি মনে করেন? এটা তো প্রথমে একটা পরিকল্পনা করতে হবে, প্রথমে একটা এক্সপেরিমেন্ট করে দেখা যে কতদিন কাজ দেয়। 15 দিনের পর নিশ্চয়ই সরকার বিবেচনা করবে। সরকারের কাছে পরিসংখ্যান থাকবে, পরিসংখ্যানের উপর ভিত্তি করে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে আগামী দিন কি পদক্ষেপ নেবে। তারা লকডাউন আরো বাড়াবে বা কার্যত লকডাউন যেটা হচ্ছে সেটা আরো বাড়াবে, তার সিদ্ধান্তের মধ্যে কিছুটা শিথিলতা আনবে। এখন সেইটা নির্ভর করছে 15 দিন পর। এই সময়টা বোঝাটা একটু অসম্ভব। 15 দিন পর যদি পরিসংখ্যাটা নামে, তাহলে বুঝবো যে এটা সফল হয়েছে এই পরিকল্পনা। তখন সরকার যে সিদ্ধান্ত নেবার নিশ্চয়ই নেবে। হ্যাঁ, এবারে আসি একটু করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউতে কিন্তু আমরা লক্ষ্য করছি যে বাচ্চারা কিন্তু আক্রান্ত হচ্ছেন। তো আপনার কাছে আমার প্রশ্ন, যে বাচ্চারা যে কোভিড আক্রান্ত হয়েছেন সেটা বুঝবেন কি করে? দেখুন, বাচ্চাদের ক্ষেত্রে বোঝাটা সত্যি কষ্টদায়ক, কারণ বাচ্চারা ঠিক মতো বোঝাতে পারেন না, তারা বিবরণ দিতে পারেন না তাদের নিজেদের সমস্যাটা। বুঝতে হয় বাড়ির লোককে বা যারা পরিচর্যা করছে বাচ্চাকে। সেখানে বাচ্চার মধ্যে যদি ব্যবহারিক কোনো পরিবর্তন হয়, বাচ্চার জ্বর আসে, বাচ্চার সর্দি কাশি হয়, বা বাচ্চার ডায়রিয়া হলো, বা গায়ে কোনো র্যাশ বেরোলো, তখন নিশ্চয়ই এই বিষয়টা চিকিৎসকের দৃষ্টি আকর্ষণ করার সময় হয়েছে। এটাই বলবো আমি। যদি এই দৃষ্টি আকর্ষণ চিকিৎসককে করা যায়, যথাযথ চিকিৎসা, যথাযথ পরীক্ষা করিয়ে একটা জায়গায় আসা, চিকিৎসাটা সম্পূর্ণভাবে করে সুস্থ করে তোলাই হচ্ছে চিকিৎসকের লক্ষ্য। বাড়ির লোকেরও লক্ষ্য যে তাদের বাচ্চা যেন সুস্থ হয়ে ওঠে চিকিৎসার পর। তো দুজনেরই দায়িত্ব আছে, চিকিৎসকেরও যেরকম দায়িত্ব আছে, বাড়ির লোকেরও দায়িত্ব আছে। এই দায়িত্বটা সব সমানভাবে পালন করলে আমার মনে হয় তাতে এত চিন্তা ভাবনা করার কোনো জায়গা নেই। যে প্রশ্নটা রাখবো, যদি কোনো বাচ্চা কোভিডে আক্রান্ত হন, তাহলে কি সেই বাচ্চা তার মায়ের কাছে থাকবে? কারণ বাচ্চা তো কোভিডে আক্রান্ত হয়েছে, দেখা যাচ্ছে তার মায়ের রিপোর্ট নেগেটিভ। এক্ষেত্রে বাচ্চা কি আইসোলেশনে থাকবে না তার মায়ের সাথেই থাকবে? দেখুন, মার সাথে থাকতে পারে, তবে মাকেও কিন্তু প্রোটেকশন নিতে হবে। মাকেও কিন্তু যথাযথ ব্যবস্থা নিতে হবে যাতে রোগটা প্রবেশ না করে শরীরে। কারণ বাচ্চাদের থেকেও বড়দের কিন্তু ছড়ায়, এটা কিন্তু স্পষ্ট, এবং বিভিন্ন ভাইরাল রোগও ছড়ায়, কোভিডও ছড়ায়। তো সেক্ষেত্রে মাস্ক পরিহিত হয়ে, হাতে প্রয়োজন হলে গ্লাভস লাগবে, বা যেভাবে যেভাবে যে আমরা যেগুলো বলে এসেছি স্বাস্থ্যবিধির কথা, এই স্বাস্থ্যবিধিগুলো যদি ঠিক মতো মানা হয়, তাহলে আমার মনে হয় নিশ্চয়ই দুজনেই ঠিক থাকবেন। তো সেইভাবে, আর মারও যদি দরকার হয়, প্রয়োজন হলে চিকিৎসা করাবেন চিকিৎসকের সাথে কথা বলে। বাচ্চাদের যে টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত বায়োটেক, তার জন্য কিন্তু ইতিমধ্যে তারা ট্রায়াল করার অনুমতিও চেয়েছে, এটা কতটা যুক্তিযুক্ত? দেখুন, চেষ্টা তো করতেই হবে, কারণ উৎকণ্ঠা তো বাড়ছে। বাচ্চার বাবা মার, শিশুর বাবা মার তো একটা চিন্তা তো বাড়ছে যে 18 বছরের উপর আছে, 18 বছরের নিচে কি হবে। প্রতিনিয়ত চিন্তা বাড়ছে, কারণ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক তাদের নিজস্ব একটা ক্যারিয়ার বলে কথা আছে। পরীক্ষা তো চিরকালীন বন্ধ হতে পারে না, এটা সাময়িকভাবে বন্ধ হচ্ছে, পড়াশোনা সাময়িকভাবে স্কুল কলেজে বন্ধ হচ্ছে, অনলাইনে চলছে। তাও বাচ্চার বাবা মার তো একটা ইচ্ছে থাকে যে কিভাবে তাকে আটকাতে পারবে, রোগটা যাতে না ছড়িয়ে যায়, বাচ্চা আক্রান্ত না হয়। সেক্ষেত্রে যে এই সিদ্ধান্ত নিয়েছে, সিদ্ধান্ত যদি ফলপ্রসূ হয় আমি নিশ্চয়ই খুব খুশি। আশা করি ফলপ্রসূ হবে এবং ঠিক মতো সময় বাচ্চাদেরও ভ্যাকসিন দিয়ে দেওয়া যাবে। এবার আসছে একটু অন্য প্রশ্নে, একজন পূর্ণবয়স্ক মানুষ তিনি কিভাবে বুঝবেন যে তিনি কোভিডে আক্রান্ত?
যখন কোভিডের যেরকম ভাইরাল রোগ হয়, কোভিডও তো একটা ভাইরাস, করোনা ভাইরাস, হুম সর্দি কাশি, নাক বন্ধ, তার ডায়রিয়া, তার সাথে বিশেষভাবে ডায়রিয়া, হুম কখনো র্যাশ, কখনো স্বাদ চলে যাচ্ছে, কখনো ঘ্রাণ শক্তি নষ্ট হচ্ছে, হুম এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, হুম কারণ এগুলো বিশেষভাবে কোভিডের সাথে যুক্ত। হুম তো যখনই এরকম ঘটনা ঘটবে, আমি একটা কথাই বলবো, হুম সেটা আপনাদের চ্যানেলেই বলবো, হুম করজোরে বলবো, যে একটা হাঁচি, একটা কাশি হুম বাড়িতে বসে থাকবেন না, সঙ্গে সঙ্গে পরীক্ষা করান। হুম সেই দুদিন আসবে, দুদিন লাগবে রিপোর্ট পেতে, হুম এই দুদিনের মধ্যে কিছু ওষুধ চালু করতে পারবেন, তাতে হুম কি হবে, আপনার শরীরটা কিন্তু ভালো থাকবে। হুম ওষুধ যদি সময় মতো শুরু করি, বেশিরভাগ কোভিড হুম পেশেন্ট কিন্তু বেঁচে যাবে, কিন্তু যত দ্রুত করতে পারি সেটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। হুম দ্রুততার সাথে করতে হবে চিহ্নিতকরণ, দ্রুততার সাথে করতে হবে চিকিৎসা। এই হুম দুটো যদি আমরা ঠিক মতো করতে পারি ঠিক সময়, আমার মনে হয় বেশিরভাগ মানুষকে হাসপাতালে স্থানান্তরিত করার দরকার হয় না। হুম একটা এখনকার মানুষের ভিতরে আকছার লক্ষ্য করা যাচ্ছে যে ভিটামিন কিনে খাওয়া, শরীরে ইমিউনিটি সিস্টেম বাড়ানোর জন্য বাজার থেকে কিন্তু আমরা বিভিন্ন রকম ভিটামিন কিনে খাচ্ছি, এটা কি ঠিক করছে মানুষজন? প্রথম কথা বলে দিই, হুম কোনো ওষুধ আজ অব্দি তৈরি হয়নি হুম এখন পর্যন্ত যেটা ওষুধ দিয়ে ইমিউনিটি বাড়িয়ে দিতে পারে। হুম যারা দাবি করেন তারা মিথ্যা দাবি করছেন। হুম আমি কিন্তু অনেয়ার বলছি, খাদ্যের সাথে খাদ্য মধ্যে যেখানে পুষ্টিগত মান খুব উন্নত, সেগুলো যদি আমরা নিতে পারি, হুম তাতেই আমাদের শরীরও শক্তিশালী হবে, হুম আমাদের প্রতিরোধ যন্ত্র শক্তিশালী হবে। হুম তো সেই ক্ষেত্রে খাবারের ওপর নজরটা দিন, শাক সবজি ফল এগুলোর ওপর নজর দিন, তাহলে আমার মনে হয় আপনি শরীর সুস্থ থাকবে, প্রতিরোধ করার ক্ষমতাও ঠিক থাকবে। তার সাথে যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের শর্করার মাত্রাটা ওষুধকে ঠিক করা উচিত, যারা প্রেশারের রোগে ভুগছেন তাদের ঠিক করা উচিত, হুম যারা কিডনির ক্ষেত্রে, তাদেরও ক্ষেত্রে কিছু ক্ষেত্রে ডায়াবেটিসের জন্য হচ্ছে সেখানে সুগারটাকে ঠিক রাখা উচিত, বা অন্যান্য কারণের জন্য হলো, যা যা কারণ আছে সেটাকে ঠিক করে হুম আপনি নিজে খাওয়া দাওয়াটার উপর নজর দিন। হুম আলাদা করে ভিটামিন খাওয়া, আলাদা করে ওষুধের দরকার পড়ে না। হুম কিন্তু দেখা যাচ্ছে যে সামান্য কেউ জ্বর হলেও বাজারে গিয়ে প্যারাসিটামল বা রেমডেসিভির জাতীয় ওষুধ নিজেরাই কিনে ফেলছেন, মানে কোনো রকম চিকিৎসকের পরামর্শ ছাড়া। এটা কি তারা কিছুটা ভুল করছেন, না কিছুটা ঝুঁকি নিয়ে নিচ্ছেন নিজের উপরে? প্রথম কথা, রেমডেসিভির আপনি গভর্নমেন্ট সাপ্লাই ছাড়া নেই, কারণ রেমডেসিভিরটা ইনজেকশনের মারফত দিতে হয়, হুম মুড়ি মুড়কির মতো খাওয়া যায় না। হুম সেক্ষেত্রে ফ্যাভিপিরাভির আছে, যেটা খাওয়া যায়। হুম কোভিড রোগ যদি পজিটিভ থাকে, ডাক্তারের যদি একটা প্রেসক্রিপশন থাকে বা নিদান থাকে কোনোভাবে, যে কোনো ভাবে, তাহলে আমার মনে হয় সেই ক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথা না। ফ্যাভিপিরাভির আপনি বাড়িতেও নিতে পারেন, হুম বাকি আনুষঙ্গিক ওষুধ সেটা বাড়িতে নিতে পারেন। হুম মুড়ি মুড়কির মতো ওষুধও যেরকম খাওয়া উচিত না, আবার ওষুধ একেবারে বন্ধ করা উচিত না। আর প্যারাসিটামলটা খুব সেফ ওষুধ, দরকার পড়লে নিশ্চয়ই নেবেন, তবে একটা সীমা আছে, হুম 3 গ্রামের উপর নেওয়ার দরকার নেই। এইটা একটা ঘটনা, হুম সেখানে আপনি 3 থেকে 4 বার প্যারাসিটামল দিয়ে জ্বরটা কমান, তাতে কোনো অসুবিধা নেই, যদি এটা সীমার উল্লঙ্ঘন না করে। হুম হ্যাঁ, বেশ কিছুদিন আগে একটা আর্টিকেলে দেখা যাচ্ছিল যদি কোনো ব্যক্তি কোভিডে আক্রান্ত হন, তারপর কোভিড থেকে রিকভার করার পর তিনি যেন তার টুথব্রাশ চেঞ্জ করেন, এই সম্পর্কে কি বলবেন? দেখুন, টুথব্রাশের কথাটা যদি মনে করেন, টুথব্রাশ এমনি 2 মাস অন্তর অন্তর আমরা হুম ডেন্টাল সার্জনরা বলে চেঞ্জ করে নিতে, 1 নম্বর। 2 নম্বর, কোভিড হলে হ্যাঁ ঠিক আছে, ওই দাঁতে মেজেছো, হতে পারে আসতে পারে, হুম সেই কারণে ওটা বর্জন করে দেওয়াটা ঠিক আছে, তো এর মধ্যে একটা বৈজ্ঞানিক ভিত্তি আছে। হুম কিন্তু নতুন নতুন করে তথ্য দিয়ে হুম মানুষকে আকৃষ্ট করে কিন্তু মানুষকে মাঝে মাঝে কিন্তু বিপদে আর বিভ্রান্তিতে ফেলা হয়, হুম সেটাও ঘটনা। সুতরাং টুথব্রাশ নিয়ে ঠিক আছে, একটা ব্যবহার করেছেন সেটা ফেলে দিয়ে নতুন নিন, ঠিক আছে। হুম টুথব্রাশের মধ্যে কতটা স্থায়ী থাকে এই ভাইরাস, কতক্ষণ থাকে, সেটা কিন্তু অনেক গবেষণার বিষয় এবং প্রশ্নের বিষয়। হুম তো সেই উত্তরগুলো যথাসময়ে আশা করি আমরা পাবো, তাতে আরো বেশি আমরা এই নিয়ে কিন্তু জ্ঞান লাভ করব, আর আমরা তাতে আলোচনাটা অনেক বেশি গভীরে নিয়ে যেতে পারবো। বেশ কিছুদিন আগে ল্যান্ডসেটে প্রকাশিত তথ্য অনুযায়ী করোনা বায়ুবাহিত, এ ব্যাপারে আপনার মত কি? সোজা মিথ্যে কথা বলবো, এটা একদম ভুলভাল কথাবার্তা বলছে। হুম কারণ যদি সত্যি কথা বায়ুবাহিত হয়, আমি বিশ্বাস করি তাহলে আমরা গত বছর কয়েক কয়েক কোটি আরো মানুষ আক্রান্ত হতো, 1 নম্বর। হঠাৎ তো চরিত্র বলতে ফেলতে পারেনি, হুম এখন হঠাৎ আগে বায়ুবাহিত ছিল আর বায়ুবাহিত এখন নয়, হুম এখন হচ্ছে বা পরে নয়, এইগুলো আমাদের বিজ্ঞানসম্মত ভাবনায় চিন্তা করা উচিত। হুম আমি আবার বলবো, যদি সত্যি বায়ুবাহিত হয় তাহলে এরোডাইনামিক্স এর কনসেপ্ট, যে ফিজিক্সের যে কনসেপ্ট, সেটা কিন্তু আমরা তাহলে নষ্ট করে ফেলছি বা ছুড়ে ফেলে দিচ্ছি। হুম এরোডাইনামিক্স একটা কথা পরিষ্কার আপনাকে বোঝানো দরকার। হুম আমরা যদি গাড়িতে যখন চলি,
এটা এরোডাইনামিক। গাড়ি যদি খুব স্পিডে চলে দেখবেন উইন্ডশিল্ডে কখনো পোকা আটকে যাচ্ছে বা কোনো কিছু পাতা আটকে যাচ্ছে, আটকে যায়। হুম আবার যদি স্পিড কমিয়ে দেওয়া হয় সেগুলো পাতাটা সরে যায়। হুম আমরা এত স্পিডে যাই না, এত স্পিডে চলি না যে আমাদের শরীরে এসে বায়ু এসে সোজা ভাইরাসটাকে আমাদের নাক আর মুখ দিয়ে ঢুকিয়ে দেবে। হুম এত তার উপর আমরা মাস্ক পরে আছি, হুম এত কিন্তু জোরালো হয় না সেটা। হুম সেই জন্যই বারবার বলছি, ল্যান্ডসেট কি গল্প দিচ্ছে, আমার ওই গল্প জেনে লাভ নেই। হুম ল্যান্ডসেট যদি কালকে বলে গল্পে গরু গাছে উঠছে, সেটাকে আমাকে বিশ্বাস করতে হবে? হুম। করবো না। আমাদের ভারতবর্ষ যথেষ্ট বিদ্বজন আছে, হুম। বৈজ্ঞানিক মনস্ক মানুষ আছে। আমি আপনি সবাই বৈজ্ঞানিক ভিত্তিতে আমরা আলোচনা করব। তাতে আমি পরিষ্কার বলবো, যদি বিজ্ঞানকে সম্মান দিই, এরোডাইনামিক্স কে সম্মান দিই, আমি এটাকে বায়ুবাহিত মানতে রাজি। হুম অনেক ধন্যবাদ ডাক্তারবাবু আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ বিশিষ্ট চিকিৎসক ডক্টর অরিন্দম বিশ্বাস।